আবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়নে ফ্লাইট বন্ধ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় ইসরায়েলের 4 জন সেনা নিহত। এবার পরমাণু স্থাপনা সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা, নিহত অন্তত 3 জন। এবার রাশিয়ার সু-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এদিকে ঈদের দ্বিতীয় দিনে 75 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এবার রাশিয়ার ভয়ে বাংকার নির্মাণে জোর দিচ্ছে জার্মানি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পকে ইয়েমেনের আল কায়েদা নেতার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়নে ফ্লাইট বন্ধ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গুরিয়ন বিমানবন্দরের চলমান অস্থিরতার কারণে প্রধান প্রধান এয়ারলাইন্স এখনো তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করেছে যে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যাহত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখনো ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের আল মাসিরা নেটওয়ার্কের তথ্য মতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জায়নিস্ট সরকারের বিমান চলাচল খাত এখনো গুরুতর সংকটে রয়েছে। সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রতিবেদনটি বলছে, একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু থেকে বিরত রয়েছে এবং তাদের পুনরায় ফিরে আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এ বিলম্ব আরো দীর্ঘ হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর ইয়েমেনি বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলাকে এই অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের 4 জন সেনা নিহত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ফিলিস্তিনের গাজায় 4 জন সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গাজা যুদ্ধে 4 শতাধিক সেনা হারালো ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এই ঘোষণা দেয়। এদিকে এরপর দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনিরা। গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা অঞ্চল জুড়ে 42 জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় 4 জন সেনা নিহত হয়েছেন। শুক্রবার ভোর 6টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে এই ভবনটির একাংশ ধসে পড়ে। এতে 5 জন সৈন্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে হামাসের সশস্ত্র শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, খান ইউনিসে শুক্রবার দখলদার বাহিনীর যে ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে দেয় যে তারা যেখানে থাকবে সেখানেই তাদের কি ধরনের প্রতিরোধের মুখোমুখি হতে হবে। বিবৃতিতে ইসরায়েলি জনগণের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়, অন্যথায় তাদের আরো সন্তানের কফিন গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার পরমাণু স্থাপনা সহ ইসরায়েলের হাজার হাজার গোপন নথি পেয়েছে ইরান। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্য রয়েছে। এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরায়েলের উপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল, যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে। তারা এও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 জনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল। ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেতের 20 মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও
আলমক আতিয়াস নামের 24 বছর বয়সী দুই তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা, নিহত অন্তত 3 জন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত এবং আরো 21 জন আহত হয়েছেন। শহরটির মেয়র ইহোর তেরেখভ এ তথ্য জানান। আহত মানুষদের মধ্যে 1.5 মাসের একটি শিশু ও 14 বছরের এক কিশোরী রয়েছে। মেয়র ইহোর তেরেখভ জানান, খার্কিভ শহরের দিকে শুক্রবার রাতে 48টি ড্রোন ও 2টি ক্ষেপণাস্ত্র এবং 4টি গ্লাইডিং বোমা ছুড়েছে রাশিয়া। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এ হামলায় 18টি আবাসিক ভবন এবং আরো 13টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র তেরেখভ এই হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাতেই টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর শহরটি এবারই প্রথম সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে। রাতের হামলার বিষয়ে মেয়র তেরেখভ বলেন, 1.5 ঘন্টার মধ্যে কমপক্ষে 40টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খার্কিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করেছে। এবার রাশিয়ার সু-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। শনিবার সকালে একটি রুশ 35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে ক্রুস্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি। রুশ বাহিনী এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গত সপ্তাহে 40টিরও বেশি রুশ সামরিক বিমানে একটি বড় ড্রোন হামলা চালায়। এতে Tu-95 এবং Tu-22 কৌশলগত বোমারু বিমানগুলোর মধ্যে কয়েক ডজন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। রাশিয়া ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই বিমানগুলি ব্যবহার করে থাকে। সূত্র আল আরাবিয়ার। এদিকে ঈদের দ্বিতীয় দিনে 75 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজায় ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত 75 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে পূর্ণাঙ্গ গণহত্যা বলে আখ্যায়িত করেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, শনিবার গাজা শহরের সাবরা এলাকার একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্ক বার্তা দেয়নি। এতে সেখানে নারী ও শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আরো 85 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা শরণার্থী হামেদ কেহিল বলেন, আমরা রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চিৎকার আর পাথরের আঘাতে ঘুম ভেঙে তারপর উঠে পড়ি। চোখের সামনে দেখতে পাই ধ্বংসযজ্ঞ। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এমন হামলার ঘটনা ঘটেছে। এবার রাশিয়ার ভয়ে বাংকার নির্মাণে জোর দিচ্ছে জার্মানি। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় আগামী 4 বছরের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছে জার্মানি। এ লক্ষ্যে দেশটি তাদের পুরনো বাংকার বা বোমা প্রতিরোধী আশ্রয় কেন্দ্রগুলো সংস্কার এবং নতুন আশ্রয় তৈরির পরিকল্পনা করছে। জার্মানির ফেডারেল সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান, অনেক বছর ধরে জার্মানরা বিশ্বাস করত যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখন সময় পাল্টেছে। তিনি বলেন, বর্তমানে জার্মানি কোনো বড় ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত নয়। বর্তমানে জার্মানিতে প্রায় 2000টি বাংকার বা আশ্রয় কেন্দ্র রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 580টি ব্যবহার উপযোগী। এসব আশ্রয়ের জায়গা হবে প্রায় 4.8 লাখ মানুষের, যা দেশের মোট জনসংখ্যার শুধু 0.5%। অথচ ফিনল্যান্ডে রয়েছে 50,000টি আশ্রয় কেন্দ্র, যেখানে 85% নাগরিক আশ্রয় নিতে পারবে। টাইসলার আরো জানান, কেবল নতুন বাংকার নির্মাণ যথেষ্ট নয়, কারণ এতে অনেক সময় ও অর্থ লাগবে। তাই আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, সাবওয়ে স্টেশন, পার্কিং লট কিংবা সরকারি ভবনের বেসমেন্ট দ্রুত ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ নিতে হবে। এই কাজে দ্রুত অগ্রসর হতে তিনি জাতীয় পর্যায়ের সমন্বিত প্রচেষ্টা চেয়েছেন, যেন 10 লাখ মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা যায়। এদিকে ট্রাম্পকে ইয়েমেনের আল কায়দা নেতার হুমকি। ইয়েমেনের আল কায়দা শাখার বর্তমান নেতা সাদ বিন আতেফ আল আওলাকি
30 মিনিটের এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হুমকি দিয়েছেন। খবর আল জাজিরার। তিনি বলেছেন, গাজায় যা হতে যাচ্ছে তা সব রেড লাইন অতিক্রম করেছে, এবার প্রতিশোধ গ্রহণ বৈধ। ভিডিওটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা পিট হেগসেথ সহ উচ্চপদস্থ মার্কিন নেতাদের ছবি দেখা যায়। ইয়েমেনের আল কায়েদা শাখা গঠিত হয়েছিল 2009 সালে। এটি 2011 সালে ওসামা বিন লাদেন নিহতের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর শাখা। ইয়েমেনের বিশেষজ্ঞ মোহাম্মদ আল বাশা বলেন, এই ভিডিও জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নির্ধারকদের মনে করিয়ে দিচ্ছে, গাজার দুঃসময়ে ইয়েমেন এখনো প্রাসঙ্গিক।